মানুষ বলে যে জমিদার অনেক অত্যাচারী ছিল, অনেক খারাপ ছিল, কিন্তু আমরা যা মুরব্বীদের মুখে শুনছি তারা খুবই ভালো ছিল। তারা আমাদের জন্য অনেক কিছু করে গেছে। পূর্ব পাশে আমার পেছনে যে পুকুর, এটাই হচ্ছে বড় ঈর্ষা, এবং এই বড় ঈর্ষাতে দুটা ভাগে বিভক্ত। সেটা হলো, এক পাশে যারা এখানকার পুরুষ জমিদার ছিল তারা গোসল করতেন, এবং আরেক পাশে এই জমিদার পরিবারের যারা স্ত্রী ছিল বা মেয়ে ছিল বা পরিবারের মহিলা সদস্য, তারাই মূলত ওই উত্তর পাশে গোসল করতেন। এখান থেকে জমিদাররা চলে গেছে তাও প্রায় 200 বছরের উপরে। কেউ বলে 200 বছর, কেউ বলে 250 বছর। এখনও এই জমিদার বাড়িতে আসলে এই ভবনগুলো দেখা যায়, কিন্তু কয়েক বছর পরে হয়তোবা ধানকুড়া এই জমিদার বাড়িটি হয়তোবা শুধুমাত্র বইয়ের পাতায় ইতিহাসে থাকবে, কিন্তু বাস্তবে এই ভবনগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ভাঙ্গাচোরা ওই যে বিল্ডিং আসাল, ইন্দা আসাল, ওই যে গাছ বুনছে সরকার, এখানে সব ভেঙে নিয়ে ওই যে সড়কে নিয়ে গেছে। কেন যে চলে গেল ওটা আমারও তোরা জানাই, তবে যেটুকু মুরব্বীদের মুখে শুনছি যে ডরে ছুটে অত্যাচার বুঝে তার ডরে ছুটে পলে গেছে গা, একেবারে সব ফালে তুয়ে গেছে গা, জিনিসপত্র তুই সব ফালে তুয়ে গেছে গা। এক রহস্যময় হারিয়ে যাওয়া এক ধনাঢ্য জমিদার বাড়ি, যাদের ছিল অগাধ সম্পদ, ছিল ক্ষমতা, ছিল প্রভাব, তবুও এক সময় পালিয়ে যেতে বাধ্য হয় ভারতে। যে জমিদার বাড়ির প্রাঙ্গণে নাকি এক সময় মহিষ বলি দেওয়া হতো, যাদের নিয়ন্ত্রণে ছিল পুরো 24টি কাছারি আর এই বিশাল সাম্রাজ্য। কিন্তু প্রশ্ন হলো, কি এমন ঘটেছিল যার কারণে এত ক্ষমতাধর একটি পরিবার হঠাৎ করে ছেড়ে গেল সব কিছু? আর কেনই বা স্থানীয়রা তাদের ডাকত মাইটা জমিদার নামে? ধানকুড়া জমিদার বাড়ির অজানা ইতিহাস আর জমিদার পতনের গল্পই হবে আমাদের আজকের ডকুমেন্টারি। চারিদিকে স্থির পুকুর, মাঝখানে গাছগাছালির আড়ালে লুকিয়ে থাকা এই পুরনো ভবনগুলোই হচ্ছে ধানকুড়া জমিদার বাড়ি। বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকুড়া গ্রামের বুকে দাঁড়িয়ে থাকা প্রায় 250 বছরের পুরনো এক ইতিহাস। প্রথম দেখায় হয়তো এটি শুধু একটি পরিত্যক্ত স্থাপনা, কিন্তু এর প্রতিটি ইট, প্রতিটি দেয়াল বহন করে এক সময়ের ক্ষমতা, ঐশ্বর্য আর প্রভাবের গল্প। এই গ্রামের নাম অনুসারেই নামকরণ করা হয় জমিদার বাড়ির ধানকুড়া। লোকমুখে শোনা যায় এক সময় এই অঞ্চলে প্রচুর আমন ধানের চাষ হতো, আর সেই ধান খেতে দেখা যেত কুড়া নামের এক ধরনের পাখি। ধান আর কুড়া এই দুয়ে মিলেই সৃষ্টি হয় ধানকুড়া নামটি, আর সেই নামই আজ হয়ে উঠেছে এক ইতিহাসের পরিচয়। এই জমিদার বাড়ির ইতিহাস শুরু হয় এক প্রভাবশালী ব্যক্তির হাত ধরে। তিনি হলেন নরসিংহ রায় চৌধুরী। ধারণা করা হয় তিনি ভারতের দিল্লি থেকে এসে এই অঞ্চলে বসতি স্থাপন করেন এবং গড়ে তোলেন এক বিশাল জমিদারি। ব্রিটিশ আমলে নিজের বিপুল সম্পদ ও প্রভাবকে কাজে লাগিয়ে তিনি এই এলাকায় জমি ক্রয় করেন এবং প্রতিষ্ঠা করেন জমিদারি শাসন ব্যবস্থা। ধীরে ধীরে এই জমিদারি শুধু একটি বাড়ি নয়, বরং একটি বিশাল প্রশাসনিক সাম্রাজ্যে পরিণত হয়। লোকমুখে প্রচলিত আছে এই জমিদারদের আওতায় ছিল মোট 24টি কাছারি, যেখান থেকে পরিচালিত হতো বিস্তীর্ণ এলাকার খাজনা আদায় ও শাসন ব্যবস্থা। নরসিংহ রায় চৌধুরীর পর এই দায়িত্ব নেন তার পুত্র গিরিশ গোবিন্দ রায় চৌধুরী। এরপর বংশ পরম্পরা হেমচন্দ্র রায় চৌধুরীর হাতে আসে এই জমিদারি। তার 3 পুত্র অমলচন্দ্র, বীরেনচন্দ্র এবং নির্মলচন্দ্র পর্যায়ক্রমে এই ঐতিহাসিক দায়িত্ব পালন করেন। লোকমুখে এমন শোনা যায় এই জমিদাররা নাকি বাংলাদেশের অন্যতম ধনাঢ্য জমিদারদের মধ্যে একজন ছিলেন। কিন্তু ইতিহাসের নিয়ম যেন ভিন্ন কিছু লিখে রেখেছিল। যে পরিবারে এক সময় শাসন করত বিশাল অঞ্চল, সময়ের স্রোতে তাদের জন্য অপেক্ষা করছিল এক অনিবার্য পতন। 1947 সাল উপমহাদেশ জুড়ে ঘটে যায় এক ঐতিহাসিক ঘটনা, ভারত বিভাগ। দেশভাগের পর পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে অনিশ্চয়তার ভয়ের পরিবেশ। এই পরিবর্তনে প্রভাব পড়ে ধানকুড়া জমিদার পরিবারের উপরেও। যে পরিবার এতদিন ধরে অবিচলভাবে শাসন করে এসেছে এই অঞ্চল, তাদের মনেও ধীরে ধীরে জন্ম নেয় ভীতি আর অনিশ্চয়তা। এরপর আসে 1950 সাল। সরকারিভাবে বিলুপ্ত ঘোষণা করা হয় জমিদারি প্রথা। এক মুহূর্তেই যেন ভেঙে পড়ে 100 বছরের পুরনো এই জমিদারি ব্যবস্থা।
ক্ষমতা হারায় জমিদাররা, ভেঙে যায় তাদের প্রশাসনিক কাঠামো। যে 24টি কাছারি থেকে এক সময় চলত শাসন, সেগুলো হারিয়ে ফেলে তাদের গুরুত্ব। সময়ের সাথে সাথে পরিস্থিতি হয়ে ওঠে আরও কঠিন। অবশেষ 1952 সাল সব ভয়, অনিশ্চয়তার পরিবর্তনের মুখে দাঁড়িয়ে এক কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এই জমিদার পরিবার। কেন যে চলে গেল ওরা আমারও তোরা জানাই, তবে যেটুকু মুরব্বীদের মুখে শুনছি যে যখন যে ব্রিটিশ শাসনামল ছিল, ব্রিটিশ শাসনামল থেকে যে ভাঙলো, দেশ ভাগ হলো, পাকিস্তান হলো, তারপর আবার তখন ওরকম একটা যুদ্ধ হয়েছিল, তখন তারা বুঝতে পারছে জমিদাররা যে দেশে হয়তো হিন্দুরা থাকতে পারবো না এই দেশে, যার কারণে তারা আগেই বুঝায় চলে গেছে। জমিদার প্রথা বিলুপ্তির পর সারা দেশে জমিদারদের ছড়িয়ে থাকা 24টি কাছারির শাসন ব্যবস্থা তার ক্ষমতা হারাতে শুরু করে। মনের ভেতরে ভীতি আর জীবন বাঁচানোর শঙ্কা নিয়ে সেদিন জমিদার পরিবার ভারতে চলে গেলেও রেখে যান কোটি কোটি টাকার সম্পদ আর এই বিশাল জমিদার সাম্রাজ্য। ডরে ছুটে অত্যাচারের মধ্যে তার ডরে ছুটে পলিয়ে গেছে গা, সে একেবারে সব ফালে থুয়ে গেছে গা, জিনিসপত্র থুইয়া সব ফালে থুয়ে গেছে গা, এই ধন সম্পদ সব সব জিনিসপত্র সব ফালে থুয়ে গেছে, কৃষি গেট টেট সব আসলে সব ফালে থুয়ে গেছে গা, তার ডরে ছুটে গেছে গা। জমিদারদের ফেলে যাওয়া এই ভবনগুলো আজ ভাঙাচোরা, নিঃসঙ্গ আর সময়ের ক্ষয়ে জর্জরিত। অথচ এক সময় এই দেয়ালগুলোই ছিল সৌন্দর্য আর জৌলুসে ভরা। আজ দেয়ালে ফাটল, নেই দরজা জানালার কোনো চিহ্ন, কিন্তু এক সময় ঠিকই ছিল সবকিছু জীবন্ত, আলোকিত। তারা চলে যাওয়ার পর অন্ধকারে ঢেকে যেতে থাকে এই প্রাসাদ। স্থানীয় কিছু প্রভাবশালী মানুষ নিঃশব্দে নিজেদের দখলে নেয় সবকিছু। ধন সম্পদ এগুলো নিয়ে গেছে পরে এই যারা এলাকার যারা ছিল তারাই নিছে, যারা আশেপাশে কাছে তারাই নিছে, যারা মোটামুটি দাপট ছিল তারা জমিদার সম্পদগুলো নিয়ে গেছে। তাই তারা সে নিছে, যারা আশেপাশে যার কাছে আছে তারাই তো নিছে। কখনো কি জমিদাররা এই জায়গায় ফেরত আসছিল তাদের ছেলে? কোনোদিন আসে না, আমরা শুনিনি, আমার শ্বশুরও কইছে কোনোদিন আসে, গেছে যে গেছে, খোঁজ করবো নেই। উপেক্ষিত আর অবহেলায় পড়ে থাকা একটা মানুষ যেমন নিজে থেকে নিজে খুন হয়ে যায়, ঠিক তেমনি মানিকগঞ্জের ধানকোড়ায় জমিদার বাড়িটি চরম অবহেলা, অযত্নে আজকে হয়ে গেছে একটা ভুতুরে আস্তানা। অথচ এই জমিদার বাড়িটি এক সময় ছিল জাঁকজমকপূর্ণ। এখানে চলতো ক্ষমতার দাপট, টাকা পয়সা, ধন সম্পদের নীলাখেলা। কিন্তু জমিদাররা যখন দেশ ভাগের পর ভারতে চলে যান, তারপর থেকে জমিদার বাড়িটা হয়ে গেছে এক প্রকার বলতে গেলে ভুতুরে আস্তানা, ভাঙা বাড়ি, পরিত্যক্ত জমিদার বাড়ি। এই যে কক্ষগুলো, এই কক্ষগুলোতে জমিদাররা বসবাস করতেন। জমিদার পুত্র, জমিদারদের স্ত্রী, তাদের আত্মীয় স্বজনরা এখানে থাকতেন। এখান থেকে তারা এই অঞ্চলে জমিদারি প্রতিষ্ঠা করতেন, এখান থেকে তারা এই অঞ্চলের খাজনা আদায় করতেন। কিন্তু আজকে এই ভবনগুলো ঠিকই পড়ে রয়েছে, হয়তোবা সে আগের মতো জৌলুস নেই, আগের মতো জাঁকজমকপূর্ণ নেই, কিন্তু জমিদার রাজ এখানে নেই। তারা চলে গেছে। এই এত ক্ষমতা থাকার পরও তারা পালাতে বাধ্য হয়েছে। এই সকল চিত্র, এই সকল দৃশ্য একটা বিষয়েরই ইঙ্গিত দেয়, ক্ষমতা চিরস্থায়ী থাকে না। অন্ত নাই, যারা থাকে তারাই জমিদার, হ্যাঁ জমিদাররা তো গেছেই গে, সবাই জমিদার, যা ইচ্ছে তাই করে। এই জমিদারদের বেশিরভাগ সম্পত্তি ছিল মাটি কেন্দ্রিক। বিস্তীর্ণ জমির মালিকানা ছিল এই জমিদার পরিবারের হাতে। তাই স্থানীয়ভাবে অনেকেই তাদের মাইটা জমিদার বলে চিনত। এত বিপুল সম্পদের অধিকারী হয়েও তাদের মধ্যে ছিল না কোনো অহংকার। সুযোগ পেলেই তারা মানুষের পাশে দাঁড়াতো, এগিয়ে যেত সমাজসেবা ও কল্যাণমূলক কাজে। মানুষ বলে যে জমিদাররা অনেক অত্যাচারী ছিল, অনেক খারাপ ছিল, কিন্তু আমরা যা মুরব্বীদের মুখে শুনছি তারা খুবই ভালো ছিল। তারা আমাদের জন্য অনেক কিছু করে গেছে, যেমন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করে গেছে, হাই স্কুল, প্রাইমারি স্কুল, এমনকি আমাদের এইখানে যে দুর্গা মন্দিরে একটা প্রাক প্রাথমিক স্কুল হয়েছে। তারা দুই পাশে দুটা পুকুর আছে, এমন অনেক কিছুই আছে যা আমাদের জন্য অনেক কিছু করে গেছে। তার মধ্যে হাই স্কুলের নাম হলো ধানকোড়া গিরিশ ইনস্টিটিউশন এবং প্রাইমারি স্কুলের নাম ধানকোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এতে আমাদের অনেক উন্নয়ন হয়েছে, আমাদের বাচ্চারা অনেক পড়াশোনা করে এগিয়ে গেছে, ধানকোড়া থেকে অনেক কৃতি সন্তানও আমাদের বেরিয়েছে। জমিদার বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে একটি সার্বজনীন দুর্গা মন্দির, নিঃশব্দে বহন করে চলেছে শত বছরের ঐতিহ্য। আজ এই গ্রামের পাড়ায় পাড়ায় পূজার আয়োজন হলো। একসময় এই একটিমাত্র মন্দিরেই জমিদার পরিবারের উদ্যোগে হতো বিশাল পরিসরে দুর্গাপূজা। ঢাকের তালে তালে 108টি ঢাক একসাথে বেজে উঠত। মহিষবলির মধ্য দিয়ে চলতো পূজার আনুষ্ঠানিকতা, আর টানা 7 দিন ধরে থাকতো ভোজনের আয়োজন। জমিদাররা ছিল, প্রতি বছর বছর এই জায়গায় পূজা হতো, 108টা ঢাক আনতো। তারপরে অনেক জমজমাট ছিল, যত এলাকার লোকজন আছে সব খাওয়া দাওয়া দিত এখানে, 1 সপ্তাহ ভর্তি খাওয়া দাওয়া হতো। এই জায়গায় অনেক জমজমাট ছিল, এটা আমাদের শাশুড়ির মুখে আমাদের শোনা জানা, আমি কিছু দেখি নাই। কিন্তু এখন তো আর সেই জমিদার নাই, এখন সার্বজনীন মন্দির হয়ে গেছে, এলাকাবাসী সবাই মিলিত হয়ে প্রতি বছর পূজা করে এখানে। প্রতি বছর অনেক জমজমাটভাবে পূজা এখানে হয়, পালিত হয়। জমিদার বাড়ির নির্জন প্রাঙ্গণের দুপাশে রয়েছে 2টি বিশাল পুকুর। একটির নাম বড় ঈর্ষা, অন্যটির নাম ছোট ঈর্ষা। নামের মধ্যেই যেন লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। এটা ধানকুড়া বা জমিদার বাড়ি। আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হলো এটাকে বলা হয়তো বড় ঈর্ষা। আর ওই সাইডে পশ্চিম সাইডে একটা পুকুর আছে, এটা হলো ছোট ঈর্ষা। মানে 2 ভাইয়ের 2 পুকুর ছিল। আর পুকুর দেখতে পাচ্ছেন এইটা হলো পুরুষরা গোসল করতো জমিদার আমলে, আর ওই পিছনে যেটা দেখছেন ওইখানে মহিলারা গোসল করতো। তখন শুধুমাত্র মহিলারাই জমিদাররাই এখানে গোসল করতো। এখন তো জমিদার প্রথা বিলুপ্তির মধ্য দিয়ে এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত, সবাই এখানে গোসল করে। যখন জমিদাররা এই জায়গায় ছিল তখন কি এলাকার লোকজনদের কি গোসল করতে দিত এইভাবে? দিত না? নাম বাড়ি দেয় নাই, পা হইছে দেয় নাই তারা। কিন্তু সময়ের পরিক্রমায় আজ সেই দৃশ্য সম্পূর্ণ বদলে গেছে। এখন এই পুকুরে জনসাধারণ অবাধে গোসল করছে। জেলেরা নৌকা ভাসিয়ে মাছ ধরছে জীবিকার তাগিদে। যে জলরাশি এক সময় ছিল কঠোর নিষেধাজ্ঞায় ঘেরা, সাধারণ মানুষের জন্য প্রায় দুঃস্বপ্নের মতো, আর সেটাই হয়ে উঠেছে সবার জন্য উন্মুক্ত। পূর্ব পাশে আমার পেছনে যে পুকুর, এটাই হচ্ছে বড় ঈর্ষা, এবং এই বড় ঈর্ষাতে 2টা ভাগে বিভক্ত। সেটা হলো, এক পাশে যারা এখানকার পুরুষ জমিদার ছিল তারা গোসল করতেন, এবং আরেক পাশে এই জমিদার পরিবারের যারা স্ত্রী ছিল বা মেয়ে ছিল, বা মোট কথা যারা এই যে কন্যা বা মেয়ে বা পরিবারের মহিলা সদস্য, তারাই মূলত ওই উত্তর পাশে গোসল করতেন, জামা কাপড় পরিষ্কার করতেন। মূলত উত্তর পাশটাকে তারা ব্যবহার করতেন, এবং জমিদার বাড়ির পুরুষেরা এই পূর্ব পাশে যে বড় ঈর্ষা তার ঠিক দক্ষিণের পাশ ব্যবহার করতেন। এখন আমি এই জায়গার যে বড় বড় গাছপালা, সেই গাছপালা অতিক্রম করে এখন আমি ওই উত্তর পাশের বড় ঈর্ষার যে মহিলারা যেখানে গোসল করতেন বা জামা কাপড় পরিষ্কার করতেন বা পানি ব্যবহার করতেন, সেই অংশের দিকে এগিয়ে যাচ্ছি। পুকুরের উত্তর দিকের এই ঘাটলাটি ছিল শুধুমাত্র জমিদার বাড়ির মহিলা সদস্যদের জন্য নির্ধারিত। কঠোর নিয়মে বাধা ছিল এই স্থান। কোনো অবস্থাতে পুরুষ সদস্যদের এখানে প্রবেশ বা ব্যবহার করার অনুমতি ছিল না। সময়ের স্রোতে জমিদাররা হারিয়ে গেছে, বদলে গেছে চারপাশের বাস্তবতা। তবু এই গাটলাটি আজও যেন নিস্তব্ধ, পরিত্যক্ত। মনে হয় এখনও লেগে আছে সে অদৃশ্য নিয়মের ছাপ, একটা অজানা সীমারেখা যা কেউ ভাঙতে সাহস পায় না। এখান থেকে জমিদাররা চলে গেছে তাও প্রায় 200 বছরের উপরে, কেউ বলে 200 বছর, কেউ বলে 250 বছর। এখনও এই জমিদার বাড়িতে আসলে এই ভবনগুলো দেখা যায়, কিন্তু কয়েক বছর পরে হয়তোবা ধানকুড়া এই জমিদার বাড়িটি হয়তোবা শুধুমাত্র বইয়ের পাতায় ইতিহাসে থাকবে, কিন্তু বাস্তবে এই ভবনগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই ভাঙ্গাচোরা ওই জুন দিয়ে বিল্ডিং আসাল, ইন্দা আসাল, ওই যে গাছ বুনছে সরকার, এখানে সব ভাঙ্গা নিয়ে ওই যে সড়কে নিয়ে দিছে। কিচ্ছু নাই, এই যে নাই, কিচ্ছু নাই এই ঘরে। ঘর হলো ভাঙ্গাচোরা, কি দেখবি তোরা? এই না আমরা আগে থাকছি, এই যে দেখ, এই যে কিচ্ছু নাই, এই যে খালি ধোয়া, ওই যে না এখানে আসাল কেরা কেরা ভাঙ্গা নিয়ে গেছে, কাউকে না, তারা চইলা গেছে মতনই। আমার হসুরে আমার হরি তো এসে দেয় বইছে, ওই যে গন্ডগোল না চাল কত এমনি, ওই যে তারা বইছে তাকে তাইতে তো করলাম বছর কত, 100 বছর। তবে এখানকার জমিদাররা একটা বিষয় নিয়ে গর্ব করতেই পারেন, বাংলাদেশে অসংখ্য জমিদার ছিলেন, তাদেরকে মানুষ জানত অত্যাচারী, তাদেরকে মানুষ জানত খারাপ জমিদার,
তাদেরকে জানতো শোষক জমিদার। কিন্তু এই অঞ্চলের সাধারণ মানুষ এত বছর পরও, জমিদাররা চলে যাবার পরও একটা বিষয় গর্বের সাথে বলে, এখানকার জমিদাররা ছিলেন সাধারণ মানুষের জন্য উপকারী। তারা ছিল অত্যন্ত ভালো মানুষ। শ্বশুরে কইছে যে তারা লোক ভালো চাল, আমার শ্বশুরে গরিব আসাল, তারা চালাইছে। এই যে তোলাহান লুয়ে আমার শ্বশুরে চলাহার নাই, হেরা চালিয়ে খাওয়াইছে। মানে তারা কোন দোষে গেল গা। ধীরে ধীরে সব কিছু দূরে সরে যায়, গাছের আড়ালে হারিয়ে যায় এই প্রাসাদ, যেন নিজেকে আড়াল করে নেয় অতীতের গভীরে। রয়ে যায় শুধু একটি নাম, এক টুকরো ইতিহাস, আর নীরবে ভেসে বেড়ানো কিছু অমলিন স্মৃতি।